তো আমাদের গ্রুপের পক্ষ থেকে মেডিকেল অ্যান্ড ভার্সিটি সিকার্স গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অনেক দিন ধরে বলছিলে ফ্রি ক্লাস বা আমাদের একটা প্রোগ্রাম বা আমরা কেমন ক্লাস নেই দেখতে, তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের প্রথম ক্লাস ফ্রি ক্লাস। যদিও আজকে আবহাওয়ার পরিবেশটা ভালো নাই, স্টুডেন্ট অনেকেই আসতে চাইছিল ক্লাস করতে, খুব স্বল্প সংখ্যক। তারপরে আশা করি ক্লাসটা তোমাদের জন্য যে কয়েকজন আছে তাদের ভালো লাগবে। আচ্ছা, তার আগে একটু পরিচয় পর্বটা নিলে হয়তো ভালো হতো। তোমাদের অনেক আগে পরিচয় পর্ব নিয়েছিলাম একবার, মনে নাই, তবে তোমরা একবার করে একটু পরিচয় পর্বটা দিলে ভালো হতো। তোমরা যারা আসো প্রথমে মার্জিয়া দাও, শুধু নামটা বলবা, কোন প্রতিষ্ঠানে পড়ছো এবং সেটা কোন বিভাগের মধ্যে, সেটুকু বলে এনাফ। আমার নাম নার্জিস মার্জিয়া, আমি মুসলিম মডার্ন একাডেমি দশম শ্রেণী শিক্ষার্থী ছিলাম, এখন এসএসসি পরীক্ষার্থী। আর আমার জায়গাটি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। আচ্ছা, এরপরে আরেকজন আছে। আমি নৌশাদ জাহান নানজিবা, মুসলিম মডার্ন একাডেমিতে আমি ক্লাস 10-এ পড়তাম, আর এটা ঢাকা ক্যান্টনমেন্ট বিভাগই আছে। আচ্ছা, আরেকজন আছে, সে হয়তো, আচ্ছা আরেকজন রিবি, কি শুনতে পারছো আমার কথা? আচ্ছা, বুঝলাম না, সে প্রথম থেকে কোনো সারা শব্দ নাই। আচ্ছা, তো আমরা নেই, সে ক্লাস শুরু করি। আচ্ছা, আমাদের প্রথমেই আছে খনিজ সম্পদ জীবাশ্ম, অর্থাৎ খনিজ সম্পদ, অর্থাৎ আমাদের খনিতে যে সম্পদগুলো আছে, আমরা মাটির নিচে যে সম্পদগুলো, যেগুলো সম্পদ কেন বলা হয়েছে, সেগুলো আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে, বা আমাদের বলতে পারো সম্পদ কাদের বলে, যাদের থেকে আমরা কিছু মুনাফা পেতে পারি, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি, সেগুলো। তো এখানে প্রথমে আছে জীবাশ্ম। তো জীবাশ্ম জিনিসটা কি? জীবাশ্ম জিনিসটা হলো এমন, ধরে নাও আজকে তোমার এই এলাকাতে কিছু গাছ আছে, এখন ওই এলাকাতে অনেক দিন ধরে ধরা গেল ঝড় বৃষ্টি হলো বা প্রাকৃতিক দুর্যোগ হলো, এখন সেই গাছগুলো কিছুদিন পর দেখা গেলো মাটিতে পড়ে গেল, যাওয়ার পরে ওই গাছ আর সরানোর লোক নাই। এখন দেখা গেলো এখান থেকে মানে হাজার হাজার বছর পূর্বে, হাজার হাজার বছর পরে, এখান থেকে ধরো 500 বছর বা 1000 বছর পরে ওই যে গাছটা ছিল, ওই গাছের ওপর কিন্তু আস্তে আস্তে মাটি জমে মাটি চাপা পড়ে যাবে, বা ওই গাছ হতে পারে, বা আমাদের এর আগে যেমন আমাদের অতীতকালে যেসব উদ্ভিদ ছিল, মানে ধরে নাও একটা জলাভূমি ছিল, সেখানে জলজ উদ্ভিদ ছিল, ফাইটোপ্ল্যাঙ্কটন ছিল, জুওপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন কাদের বলে? ফাইটোপ্ল্যাঙ্কটন মূলত বলা হয় হলো পানিতে বসবাসকারী যেসব শৈবাল রয়েছে তাদেরকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। আর জুওপ্ল্যাঙ্কটন কোনগুলো? পানিতে বসবাসকারী ছোটো ছোটো প্রাণী যেগুলো, সেদেরকে বলা হয় জুওপ্ল্যাঙ্কটন। তো এই যে একটা পুকুরে জুওপ্ল্যাঙ্কটন ছিল, শৈবাল ছিল, ছত্রাক ছিল, এরকম যে উদ্ভিদগুলো ছিল, প্রাণীগুলো ছিল, এগুলো দেখা যায় মাটি চাপা পড়ে যায়। যখন মাটি চাপা পড়ে যায়, এখান থেকে 500 বা 1000 বছর পরে গিয়ে কি হয়, ওই যে, কথা অনেক কেটে আসছে, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা সবার কি একই অবস্থা? আমি এখন মোটামুটি শুনতে পাচ্ছি ভালোই। আচ্ছা, তাহলে তোমার একটু নেট প্রবলেম, তুমি একটু চেক করো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে অনেক বছর ধরে মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে, এই যে মৃত উদ্ভিদ প্রাণীগুলো মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে, এগুলো কি হয়, দীর্ঘদিন চাপা পড়ার ফলে কি হয়, এই যে শিলা স্তর বা আমাদের যে মাটির নিচে যে স্তরগুলো আছে, সেখানে যখন অতিরিক্ত চাপা পড়ে, তখন দেখা যায় এগুলো আস্তে আস্তে কিসে পরিণত হয়, সেগুলো হলো জীবাশ্মতে পরিণত হয়। আচ্ছা, তো জীবাশ্মতে পরিণত হলো, এখন জীবাশ্মতে পরিণত হলে আমাদের সুবিধা কী? ওই যে মাটিতে চাপা পড়ে জীবাশ্মে পরিণত হলে এখন ওই জিনিস থেকে আমরা কি বিভিন্ন পেট্রোলিয়াম পেতে পারি, গ্যাস পেতে পারি, আর তারপর সে অন্যান্য আমরা যে ডিজেল, কেরোসিন, ন্যাপসা, এগুলো যে আলাদা করছি, এগুলো কিন্তু ওখান থেকে আসছিল মূলত। আচ্ছা, বিষয় তো সেটা হলো। তো যেটা বলছিলাম, এই যে জীবাশ্ম পরিণত হলো, এখন জীবাশ্মে তো পরিণত হলো, এগুলো কিভাবে আমরা উত্তোলন করতে পারি, কিভাবে পেতে পারি, তাই নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। তো প্রথমেই আছে আমাদের এই অধ্যায় সম্পর্কে কী জানতে পারি, আমরা যদি একটু দেখি, এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো জীবাশ্ম জ্বালানির ধারণা, তো জীবাশ্ম জ্বালানি কোনগুলো আমরা জানতে পারবো। এর পাশাপাশি জানতে পারবো পেট্রোলিয়াম যে জৈব যৌগের যে মিশ্রণ হিসেবে, মানে পেট্রোলিয়ামে কিছু জৈব যৌগ থাকে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তার পাশাপাশি আমরা জানতে পারবো কি, এই অধ্যায়ে জানতে পারবো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ, হাইড্রোকার্বন কি তার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানতে পারবো, সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রব্য মানে হাইড্রোকার্বন সম্পর্কে জানতে পারবো। তাছাড়া প্লাস্টিক মানে পলিমার সম্পর্কে আমরা জানতে পারবো, আরও অনেক জানতে পারবো। এগুলো আমরা পরবর্তীতে যখন জানবো তখন ক্লিয়ার হওয়া ভালো, এখন অতটা জেনে লাভ নাই। তো আমাদের জীবাশ্ম জ্বালানি নিয়ে অনেকটা কথা বলা আছে, অর্থাৎ বহুকালের উদ্ভিদ
তো তোমাদের প্রথমে এইখানে যদি আমি একটু দেখাই, এখানে বলা আছে দেখো, বহুকালের উদ্ভিদ এবং প্রাণীর ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায়। মানে বহুকালের প্রাচীন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ আমরা মাটির নিচে পাবো তাদেরকে বলবো হলো জীবাশ্ম। আচ্ছা, জীবাশ্ম তো হলো, এখন জীবাশ্ম জ্বালানি কোনগুলো? জীবাশ্ম জ্বালানি হলো যেগুলোকে আমরা মানে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। যেমন দেখো, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। তাহলে তোমাদের কিন্তু এমসিকিউ এখান থেকে আসতে পারে, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এভাবে কিন্তু আসতে পারে। তাহলে মাথায় রেখো, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। আচ্ছা, এরপরে এখানে অনেক কাহিনী বলা আছে, যে কাহিনীগুলো তোমাদের এতক্ষণ বললাম। এরপরে আছে প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস। এখন প্রাকৃতিক গ্যাস জিনিসটা কি? প্রাকৃতিক গ্যাস মূলত থাকে হলো আমাদের পেট্রোলিয়ামে, মানে আমাদের মাটির নিচে কি তেলের খনি থাকে, তোমরা জানো তেলের খনি থাকে, বা এই যে মানে আমাদের যে মাটির নিচে কয়লা থাকতে পারছে, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম সব কিছুই তো থাকতে পারছে। কারণ এগুলো কিন্তু সবগুলো আমরা মাটির নিচে, অর্থাৎ খনিজ সম্পদ কেন বলা হচ্ছিল? কারণ এগুলোকে আমরা খনি থেকে উত্তোলন করি। আচ্ছা, তো এখন এই যে খনি থেকে উত্তোলন করি, এর মধ্যে প্রাকৃতিক গ্যাস একটা অন্যতম উপাদান, মানে জীবাশ্ম। তো প্রাকৃতিক গ্যাস কাকে বলা হয়? অর্থাৎ আমাদের মাটির নিচে কি হয়, মাটির নিচে ধরে নাও আমাদের এইখানে, এটা হলো আমাদের ভূপৃষ্ঠ। এখন এইখান থেকে ধরে নাও এরকম হাজার হাজার ফিট মাটির নিচে এইখানে প্রাকৃতিক গ্যাসের একটা খনি পাওয়া গেছে। অর্থাৎ অতীতকালে যেসব মৃত উদ্ভিদ প্রাণী থেকে যে জীবাশ্মটা জ্বালানিটা তৈরি হয়েছে সেটা এর মধ্যে আছে, মাটির নিচে এগুলো আছে। এখন কি করতে হয়, এগুলোকে আমরা উত্তোলন কীভাবে করি? আমাদের যেসব প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে, কয়লা ক্ষেত্র রয়েছে, তোমরা জানো। তো সেখান থেকে কী করে, সেখান থেকে হলো বিভিন্ন মেশিনের মাধ্যমে এইখান থেকে উচ্চ চাপ প্রয়োগ করে এই গ্যাসটা উত্তোলন করে নিয়ে আসে, পাইপের মাধ্যমে নিয়ে এসে তারপরে সিলিন্ডারে ভর্তি করে দেয়, দিয়ে তোমাদের কাছে বাজারজাত করে। তো এই যে প্রাকৃতিক গ্যাস, এখন কথা হলো ভাই, এই প্রাকৃতিক গ্যাসটা কীভাবে কাজে লাগে বা এখানে কী কী থাকতে পারে? তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, এর সংকেত হলো CH4। CH4 হলো মিথেনের সংকেত। এটা একটা মূলত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন সম্পর্কে আমরা জানবো। হাইড্রোকার্বন মূলত হলো কার্বন আর হাইড্রোজেন যারা গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আজকে পড়বো, সমস্যা নাই। আচ্ছা, এই যে প্রাকৃতিক গ্যাস, এখানে মিথেন হলো প্রধান উপাদান, এবং আমাদের যে গ্যাসটা তৈরি হয় ওখানে বিশেষ ক্ষেত্রে দেখা যায় প্রোপেন এবং বিউটেন বেশি থাকে। আমাদের রান্নার জ্বালানিতে বেশিরভাগ সময় দেখা যায় প্রোপেন এবং বিউটেন বেশি থাকে। প্রোপেন আর বিউটেন বেশি থাকে আমাদের জ্বালানিতে, বিশেষ করে কি বেশি থাকে? প্রোপেন আর বিউটেন বেশি থাকে। এটা হলো আমরা যে জ্বালানিটা ব্যবহার করি সেটার ক্ষেত্রে। আর এই যে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এবং মিথেনের পরিমাণ যত বেশি থাকবে সেই প্রাকৃতিক গ্যাসটা তত উন্নত। মাথায় রাখবে, মিথেনের গ্যাস যত বেশি থাকবে প্রাকৃতিক গ্যাসে, সেই প্রাকৃতিক গ্যাসটা তত বেশি উন্নত। এখন ভাইয়া, প্রাকৃতিক গ্যাসে কি শুধু মিথেন থাকে, আর কিছু কি থাকে না? না, অবশ্যই অনেকগুলো উপাদান থাকতে পারে। তো তার বিষয়ে দেখো, ইথেন থাকে, প্রোপেন থাকে 6%, ইথেন থাকে 7%, বিউটেন আর আইসোবিউটেন থাকে 4%, এবং পেন্টেন থাকে 3%। এখন প্রশ্ন থাকতে পারে, নতুন হলে জানতে পারে প্রশ্ন, যে ভাই এগুলো মিথেন কি, ইথেন কি, প্রোপেন কি, বিউটেন কি? তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে সংকেত আছে। আমরা এরপরে যখন জৈব যৌগটা পড়বো, মানে হাইড্রোকার্বন যেটা আছে তোমাদের পরবর্তী টপিক, এখানে তোমাদের এই বিক্রিয়াগুলোর নামগুলো লেখা ইনশাল্লাহ অনেক সুন্দর করে বুঝাই দেবো। আশা করি আজকের পরে তোমরা এই অধ্যায়টা সহজ বলবা, জানি না কেমন লাগে। আচ্ছা, তো এখানে একটা কথা বলা আছে, দেখো বাংলাদেশে এই পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাসগুলো পাওয়া গেছে, বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাসগুলো সেগুলো কিন্তু অনেক উন্নত মানের, এবং আমাদের বঙ্গোপসাগরের তলদেশেও কিন্তু প্রাকৃতিক গ্যাসের একটা খনি পাওয়া গেছে, তোমরা জেনে থাকবে। তো এই যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস, এগুলো সবচেয়ে উন্নত মানের, এবং এগুলো কিন্তু বাইরের দেশের মানুষ আকর্ষণ হয় খুব, যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের সাথে শেয়ার রাখার জন্য। কিন্তু দিন শেষে দেখা যায় বাংলাদেশের সাথে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে যারা শেয়ারে থাকে, দেখা যায় তারা প্রাকৃতিক গ্যাস উত্তোলন করবে বাংলাদেশ থেকে করে, তারা নেবে 98%, বাংলাদেশ নেবে 2%। বুঝো, বাংলাদেশেই আছে প্রাকৃতিক গ্যাসটা, কিন্তু বাংলাদেশ নেয় 2%, বা ওদের দেয় 98%। দেখা যায় এত একটা বৈষম্য। কিন্তু কি করা, বাংলাদেশ তো চাইলেই প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে পারবে না, বাংলাদেশে সেই উন্নত প্রযুক্তি নাই। এ কারণে কিন্তু বাংলাদেশ অন্যান্য দেশের থেকে এখনও পিছিয়ে আছে। বাংলাদেশ কিন্তু সোনার খনি বলতে পারো। কারণ দেখো, এই যে প্রাকৃতিক গ্যাস, সাধারণত প্রাকৃতিক গ্যাসে দেখা যায় মিথেন থাকে 80%,
কিন্তু বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাসগুলো আছে সেখানে মিথেন থাকে 99%। বুঝতে পারছো তাহলে কতটা মিথেন থাকে? এখন এইখানে কিছু কিছু মানে এই মিথেন থাকার পাশাপাশি দেখা যায় প্রাকৃতিক গ্যাসে সালফার থাকে। ভয়েসটা অনেক আস্তে হয়ে গেছে। আচ্ছা এবার কি শোনা যায়? ভয়েস তো আসতে হওয়ার কথা না, আমি তো ঠিক রাখছি। আচ্ছা শোনা যাচ্ছে? না ভাই, অনেক আস্তে হয়ে গেছে ভয়েসটা। আচ্ছা শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। না ভাই, এখনো শুনতে পাচ্ছি না। আচ্ছা বুঝলাম না, তোমরা কেউ শুনতে পাও কেউ পাও না, আমি কোথায় যাব? আচ্ছা তোমার ফোনে সাউন্ড কমে গেছে কিনা? আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, তোমার ওই 3 ডট আছে স্ক্রিনের ওপরে, ওটাই ক্লিক দিলে মানে মোড়ে ক্লিক দিলে ওইখানে ডিসকানেক্ট অডিও আছে, মানে অডিওটা ডিসকানেক্ট করে দিয়ে আবার কানেক্ট করো, আবার ওয়াইফাই চেপে কানেক্ট করো, তাহলে হয়তো শুনতে পাবে। এবার শোনা যাচ্ছে? তোমরা বললে আমি শুরু করব। আচ্ছা তো যেটা বলছিলাম, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে 99.99% মিথেন থাকে। এই কারণে কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসটা অনেক উন্নত। আচ্ছা এই প্রাকৃতিক গ্যাসে কিন্তু তার পাশাপাশি সালফার থাকতে পারে। এখন এই সালফার যদি থাকে তখন কি হয়? তখন সেই প্রাকৃতিক গ্যাসটা তত অনুন্নত হয়ে যায়। প্রাকৃতিক গ্যাসে H2S থাকতে পারে, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড থাকা মানে সালফার থাকা। এখন প্রাকৃতিক গ্যাসে যদি সালফার থাকে তাহলে দেখা যায় প্রাকৃতিক গ্যাসের মানটা নিম্নমুখী করে দেয় এবং ওই প্রাকৃতিক গ্যাসের মানটা তত অনুন্নত হয়ে যায় এবং ওই প্রাকৃতিক গ্যাসে তখন দেখা যায় দুর্গন্ধ সৃষ্টি হয়। আচ্ছা তো এরপরে আছে দেখো আমাদের পেট্রোলিয়াম এর উপাদান এবং তাকে সেগুলো পৃথকীকরণ। আমরা তো প্রাকৃতিক গ্যাস দিলাম, ওটা হলো গ্যাস ছিল। এবার দেখবো আমরা তরল যে জাতীয় যেগুলো আছে। তো পেট্রোলিয়াম জানো এটা হলো তরল। এখন এই পেট্রোলিয়ামটা কিভাবে আমরা উত্তোলন করি, সেই একইভাবে উত্তোলন করি। তো এগুলো পাওয়া যায় মূলত, পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়েও গভীরে শিলা স্তরের মধ্যে পাওয়া যায়। আচ্ছা তোমরা কি জানো শিলা স্তর কয় প্রকার, মানে শিলা স্তর কয় ধরনের হতে পারে? বা শিলা জিনিসটা কি তোমরা 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। হ্যাঁ হ্যাঁ 3 ধরনের হয়। আচ্ছা কি কি বলো দেখি 3 ধরনের হয়? জানা না থাকলে সমস্যা নাই, আমি বলবো সব। তবে তোমাদের থেকে মানে রেসপন্স নিতে বেশ ভালো লাগে আর কি, স্টুডেন্টের থেকে রেসপন্স নিতে ভালো লাগে। আচ্ছা তা কি মনে আছে কিনা জানি না, তো আমি বলি শিলা স্তর 3 হ্যাঁ ধরনের। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আসলে নেট প্রবলেম ছিল আমার। আচ্ছা ঠিক আছে সঠিক বলছো, আগ্নেয় শিলা, আগ্নেয়, পাললিক আর রূপান্তরিত। আচ্ছা পাললিক আর রূপান্তরিত। এখন আগ্নেয় শিলা কোনগুলো? আগ্নেয় শিলা হলো আমাদের যে আগ্নেয়গিরিগুলো আছে, আগ্নেয়গিরি থেকে যে আগুনের লার্ভা বের হয়, এই লার্ভাগুলো যখন বের হয়ে আসার পরে যখন মাটির উপরে বা পাথরের উপরে পড়ে যখন জমাট বেঁধে যায় গেলে তখন যে শিলাটা তৈরি হয় তখন তাকে বলা হয় আগ্নেয় শিলা। আচ্ছা আর পাললিক শিলা কোনগুলো? পাললিক বলতে বোঝায় হলো পলি বোঝায়, যেটা তোমরা জানো নদীর তীরে যেমন পলি জমে, ঠিক তেমনি ওরকম পলি জমে যদি দেখা যায় একসময় ওই পলিগুলো শক্ত, মানে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে শক্ত হয়ে যায়, তখন সেই শিলাটাকে বলা হচ্ছে পাললিক শিলা। আর রূপান্তরিত শিলা কোনগুলো? রূপান্তরিত শিলা হলো যে আমাদের যে পাথরগুলো আছে, আমাদের যে বিভিন্ন জায়গায় যে বড় বড় পাথরগুলো থাকে, এই পাথরগুলো যদি কখনো শিলাতে পরিণত হয়ে যায়, দেখা গেলো পাথরগুলো একেবারে শক্ত থাকে, তার উপরে যদি ওইগুলো শিলার আকার ধারণ করে, অর্থাৎ শিলার মতো যদি শক্ত হয়ে যায়, একটা জমাট বেঁধে যায়, তো তখন সেটাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। তো এটা হলো শিলার 3 প্রকার। তাহলে আমাদের বলা হচ্ছে যে আমাদের যে 5000 ফুট বা তার চেয়েও গভীরে শিলা স্তরের মধ্যে আমরা পেট্রোলিয়ামটা পেয়ে থাকি। এখন এই যে পেট্রোলিয়ামটা পেয়ে থাকি, এখন এই পেট্রোলিয়াম ধরে নাও এইটা হলো পেট্রোলিয়াম, শিলা স্তরের মধ্যে এটা পেট্রোলিয়াম, আর এর ওপরের ভাগে থাকে কিন্তু প্রাকৃতিক গ্যাসটা। পেট্রোলিয়ামের ওপরের ভাগে থাকে কিন্তু প্রাকৃতিক গ্যাসটা। তার মানে কিন্তু পেট্রোলিয়াম আলাদা করতে গেলে আমরা কিন্তু আগের থেকে প্রাকৃতিক গ্যাসটা পেয়ে যেতে পারি। আচ্ছা এখন কথা হলো এখন পেট্রোলিয়াম জিনিসটা কি? পেট্রোলিয়াম হলো ধরে নাও তোমার যে পেট্রোলিয়ামের মানে যে পেট্রোলিয়ামটা খনি থেকে উত্তোলন করা হয় তাদেরকে বলা হয় কি? অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম। তাহলে যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাদেরকে বলা হয় অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম।
আচ্ছা হলো, এখন এই যে পেট্রোলিয়ামটা পেলাম এগুলো কিন্তু অপরিশোধিত, অর্থাৎ এর মধ্যে কিন্তু ভেজাল থাকে, তারপর সে পাশে অনেক উপাদানের মিশ্রণ থাকে। তো এখন বিষয় হলো এই তো মিশ্রণ থাকলো, এখন আমরা এগুলোকে কিভাবে আলাদা করতে পারি, তাই না? তো আলাদা করার জন্য আমরা কি প্রক্রিয়া ইউজ করি, সেটা হলো আংশিক পাতন প্রক্রিয়া। আচ্ছা ভাই, আংশিক পাতন প্রক্রিয়াটা কি? আচ্ছা, আংশিক পাতন প্রক্রিয়াটা কি তোমরা কি জানো কেউ? যদিও তোমরা নিচের লেভেলে আসো, আংশিক পাতন করাটা তোমাদের উপরের শ্রেণীতে আরও ভালো করে বলা। আচ্ছা বলো কেউ দেখি। আচ্ছা তোমরা না জানলে আমার একটু রেসপন্স দিও। আচ্ছা শুনতে পাচ্ছ আমার কথা মার্জিয়া, নুরশাদ? হ্যালো, পাতন হচ্ছে আচ্ছা বলো। আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আংশিক পাতনটা বোঝাই, আমি আংশিক পাতনটা তোমাদের চিত্রের সাপেক্ষে এই পিডিএফটা আনলাম আর কি, তোমাদের সাথে সহজভাবে বোঝাতে পারি। তো আংশিক পাতন জিনিসটা কি? পাতন মূলত 5 প্রকার হতে পারে, তো তার মধ্যে আংশিক পাতন অন্যতম। তো আংশিক পাতন কিভাবে করা হয়, তোমরা যেহেতু নিচের লেভেলে আসো, এগুলো অনেক উপরের লেভেলে কথা হয়ে যায়, তবে তোমাদের বই আংশিক পাতন প্রক্রিয়াটা সুন্দর করে দেওয়া নাই, এই কারণে আমি ভাবলাম একটু তোমাদেরকে অন্যভাবে দেখাই। তো আংশিক পাতন কীভাবে করা হয়, একটা পাতন ফ্লাক্স নেওয়া হয়, অর্থাৎ এরকম একটা ফ্লাক্স নেওয়া হয়, নিয়ে এখানে এই তার জালি দিয়ে কি করা হয়, এখান দিয়ে আগুন দেওয়া হয়, মানে তাপ দেওয়া হয়, তার জালি দিয়ে এখান থেকে তাপ দেওয়া হয়। এখন তাপ দেওয়া হলে এবার কি হয়, এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এখানে যে তরল মিশ্রণটা আমরা নেব সেখানে তাপমাত্রাটা 40 ডিগ্রি সেলসিয়াসের কম নিতে হয়। আচ্ছা 40 ডিগ্রি সেলসিয়াসের কম নিতে হয় মূলত। তো বিষয় হলো এক্ষেত্রে কী করা হয়, এখন এর মধ্যে এই যে তরলটা ধরে না, এই সে আমরা পেট্রোলিয়ামটা নিলাম। আচ্ছা পেট্রোলিয়াম তো নিলাম, এখন আমরা কি করব, এবার এটাকে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাপ দেওয়া হচ্ছে, তো এক্ষেত্রে তাপ দেওয়া হলে কী হবে, এর ওপরে একটা অংশকলাম ব্যবহৃত হয়। তো অংশকলাম জিনিসটা কি, অংশকলামটা হলো মানে সাহায্যকারী শীতক। তো ভাই সাহায্যকারী শীতক জিনিসটা কি, ধরে নাও একটা তরল, মানে তুমি একটা তরলকে বাষ্পে রূপান্তরিত করলে, এখন সেটাকে তুমি চাচ্ছ ঘনীভূত করবা, তাহলে কি তার তাপমাত্রাটা কমাতে হবে, তাহলে সেই তাপমাত্রাটা কমাতে গেলে কি একটা শীতক ইউজ করতে হবে, অর্থাৎ ঠান্ডা কিছু, এমন কিছু ব্যবহার করতে হবে যেটা ওইটাকে আরও ঠান্ডা করে দেয়, জমিয়ে দেয়। তো ঠিক একইভাবে এখানে এই লিবিক শীতক ব্যবহৃত হয়, মেনলি লিবিক শীতকটা থাকে পাতনের ক্ষেত্রে, তবে এক্ষেত্রে সাহায্যকারী একটা পাতক হিসেবে মূলত এই অংশকলামটা ব্যবহৃত হয়। তো এই অংশকলাম কী করে দেখো, এই মধ্যে ধরে নাও আমরা পেট্রোলিয়াম নিলাম। আচ্ছা নিলাম, এখন এখানে যখন আমরা তাপ দেব, তখন ওই যে পেট্রোলিয়ামের মধ্যে যে অন্যান্য উপাদানগুলো ছিল, সেই উপাদানগুলো কী হবে, আস্তে আস্তে মানে স্ফুটিত হতে থাকবে, অর্থাৎ বাষ্পে রূপান্তরিত হতে থাকবে। এখন বাষ্পে রূপান্তরিত হলে কি হবে, এখন এই যে তরলগুলো থাকে যেগুলোকে আমরা আংশিক পাতন করে আলাদা করতে পারি, সেখানে কিন্তু 2 ধরনের তরল থাকতে পারে। একটা হলো সেটার স্ফুটনাঙ্ক, অর্থাৎ সেটার হলো উদ্বাহী ক্ষমতা বেশি, অর্থাৎ সহজে উড়ে যায়, আর একটা হলো উদ্বাহী ক্ষমতা কম, অর্থাৎ সেটা হলো কম উদ্বাহী, অর্থাৎ সেটা সহজে উঠতে পারে না। আচ্ছা এখন বিষয় হলো এই যখন আমরা তাপ দেব, তখন যেটা অধিক উদ্বাহী কী হবে, এই পাতন যেটা অধিক উদ্বাহী এই মানে অংশকলামের মধ্য দিয়ে যাবে, গিয়ে এই পথ দিয়ে চলে আসবে, যেটা এখানে যেখানে এটা থার্মোমিটার আছে, তাহলে এটা লিবিক শীতকের মধ্যে চলে আসবে। আচ্ছা আসলো, আর যেটা কম উদ্বাহী সেটা কি করবে, যেহেতু এখানে লিবিক শীতক ব্যবহার করা হয়েছিল, তাহলে যেটা কম উদ্বাহী সেটা কিন্তু ঠান্ডা করে দিচ্ছে, অর্থাৎ জমিয়ে দিচ্ছে, আবার তরল রূপে এই পাত্রে ফেরত আসবে। এখন যেটা অধিক উদ্বাহী সেটা গেছিলো, যাওয়ার পরে এখান থেকে কি হবে, যদি তার মধ্যে কোনো পানি থেকে থাকে সেটা এই পথ দিয়ে বের হয়ে চলে যাবে, বা এখান থেকেও যদি যেতে না পারে এই পথ দিয়ে চলে আসবে। তো এই লিবিক শীতকের মধ্যে ওই যে গ্যাসটা ছিল সেটাকে ঠান্ডা করে এই পাত্রে এনে জমা করবে। তো এভাবে মূলত আলাদা করা হয়, অর্থাৎ পেট্রোলিয়াম থেকে আমরা কেরোসিন পাই, ডিজেল পাই, তারপরে ন্যাপথা পাই, তারপরে লুব্রিকেটিং তেল পাই, জ্বালানি তেল পাই, এগুলো অনেকগুলো আছে, তো আমরা সেগুলো পড়বো, সমস্যা নাই। তো মূলত মানে আংশিক পাতনের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটে, তোমরা মাথায় রেখো, যদিও উপরের ক্লাসের কথাবার্তা, তাও দেওয়ার একটা কারণ যে এটা যাতে তোমরা জানতে পারো।
আচ্ছা, তো যেখানে ছিলাম, তো এই আংশিক পাতন ব্যবহার করে মূলত আমরা কি করি, আমরা এই যে পেট্রোলিয়াম থেকে গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, লুব্রিকেটিং তেল, জ্বালানি তেল, বিটুমিন, এগুলো মূলত আলাদা করি। ছিল পেট্রোলিয়াম, তার থেকে কিন্তু এগুলো আলাদা করি এবং এগুলো কিন্তু আলাদা আলাদা কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, তো বিষয় হলো এইখানে তোমাদের, আচ্ছা তোমরা এই তাপমাত্রাগুলো কতজনের মনে আছে এখানে? তোমাদের কি সবার এই তাপমাত্রাগুলো মনে আছে বা এই নামগুলো? আচ্ছা, তোমাদের সাথে সিরিয়াসলি আবার হয়ে যাচ্ছে, আমি আমার সাথে ক্লাস সিরিয়াসলি নেওয়া অভ্যাস, তো আমি একটু গল্প করে। একবার ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, তোমাদের কি মনে থাকে? আমি ভাবছিলাম এখানে একটা এই জিনিসটা ভাই একটু ক্লিয়ার করে বোঝালে ভালো হতো। স্যার মানে কিছু শুনতে পাচ্ছি না, কি থাকে কিনা, মানে কি এই মনে থাকবে কিনা? এখানে যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা তো তোমাদের মাঝে মাঝে পরীক্ষা আসতে দেখা যায় যে গ্যাসোলিনের তৈরি তাপমাত্রা কত বা গ্যাসোলিনের তাপমাত্রা কত, গ্যাসোলিন উৎপন্নের তাপমাত্রা কত, বা পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক কত থাকে, বা ন্যাপথার স্ফুটনাঙ্ক কত থাকে। তোমাদের বইয়ের পরবর্তীতে স্ফুটনাঙ্ক নিয়ে কথাবার্তা আছে, তো সেটাই আর কি, মানে স্ফুটনাঙ্কটা মনে থাকে কিনা। এটা তো তাপমাত্রাটা দেয়া, এটা তো স্ফুটনাঙ্ক দেয়া, তো সেটাই শুনছিলাম আর কি, মানে এরকম অনেকগুলো সংখ্যা তো। আচ্ছা, ব্যাপার না, আমরা বোঝাই দেখি। আচ্ছা, তোমাদের একটা কাহিনী বলি, বুঝতে পারছো? সবাই শুনতে পারছো আমার কথা? তোমরা যেহেতু টেনে আসো, তোমাদের তো তাহলে কাহিনী বলে ক্লাস নেওয়া যায়, তোমাদের তো অত সিরিয়াসলি নেওয়া যায় না। আসলে তোমাদের সিনিয়রদের ক্লাস নিয়ে অভ্যস্ত, এবং তাদের ক্ষেত্রে দেখা যায় একদিনে অনেক বড় বড় একটা করে অধ্যায় থাকে, তো দেখা যায় ওখানে সিরিয়াসলি হয়ে যেতে হয় বেশি, তো সেই অভ্যাসটা এখন রয়ে গেছে। তো বিষয় হলো, ধরে নাও একটা কাহিনী বলি। ধরে নাও 20 বছর বয়সী, কত বছর বয়স? 20 বছর বয়সী একজন পেট মোটা লোক, বুঝতে পারছো? ধরে নাও তোমার পেট মোটা লোক না বলে তোমার বন্ধু বললাম, তো ধরে নাও 20 বছর বয়সী তোমার একজন বন্ধু বা তোমার এক আত্মীয় তোমার বাসায় আসছে, সে কি পেট মোটা লোক। তাহলে 20 বছর বয়সী একটা পেট মোটা লোক তোমার বাসায় আসছে, আসার সাথে সাথে তুমি যখনই আসছে তখনই কী করলো, সে গ্যাস ছাড়লো। তো গ্যাস ছাড়া বলতে কী বুঝো, বুঝতে পারছো? তো সে গ্যাস ছাড়লো, এখন ছাড়লে সে কী করছে, সে যখনই গ্যাস ছাড়ছে তখনই তুমি কী করলে, তুমি ঘর থেকে বারান্দায় চলে গেলে। আচ্ছা, তো তোমাদের যে কাহিনীটা বলছিলাম কতটা শুনতে পাইছো? কি বলছিলাম একটু বলো তো দেখি। তো কিছু শুনতে পাইনি, কি কাহিনী? আই রে কপাল, তাহলে আর কি হলো দোষ। আচ্ছা, তো যে আবারও বলছি, তাহলে সমস্যা নেই। মানে আমি এই যে তোমার তাপমাত্রাগুলো এবং এই নামগুলো তোমার মনে রাখার জন্য ভাবছি একটু কাহিনী দিয়ে মনে রাখাই, কারণ এগুলো তোমরা পড়লে বারবার ভুলে যাবা, ইভেন আমি যদি পড়ি তাও ভুলে যাবো। তো এই কারণে ভাবছিলাম একটু কাহিনী দিয়ে তোমাদের মনে রাখানোর চেষ্টা করি। তো না, আবার বলছি, সমস্যা নাই। আচ্ছা, বলছিলাম ধরে নাও 20 বছর বয়সী এক তোমার আত্মীয় তোমার বাসায় আসছে, তো সে পেট মোটা লোক, বুঝতে পারছো? তো 20 বছর বয়সী একজন পেট মোটা লোক তোমার বাসায় আসছে, আসার পরে কি হয়েছে, সে আসার সাথে সাথে কী করছে, গ্যাস ছাড়ছে। তো গ্যাস ছাড়া বলতে কি বলছি, বুঝতে পারছো? এখন গ্যাস ছাড়লে কী করছো, তুমি হলো কী করলে, সাথে সাথে বারান্দায় চলে গেলে, যাওয়ার পরে কী করলে, নাক চেপে ধরলে, হ্যাঁ, নাক চেপে সাথে সাথে বারান্দায় চলে গেলে। এখন গিয়ে কী করলে, এখন বারান্দায় যাওয়ার পরে তুমি কী করলে, তারে তো এখন বের করতে হবে, সে থাকলে তো সমস্যা। তো তুমি তারে বললে কি যে ভাই আমার 17 টাকার ক্লাস এনে নিতে, বুঝতে পারছো? তুমি তারে বললে আমার 17 টাকার ক্লাস এনে নিতে। আচ্ছা, বললে তুমি তারে 17 টাকার ক্লাস এনে আনতে বললা। এখন সে কি, সে একটা মানে ভুলো মনের টাইপের, বুঝতে পারছো? সে কী বলছো সে বুঝতে পারে নাই, তো সে তোমার কথা মেনে চলে গেছে। গিয়ে কী করছে, সে দেখা গেল সে সাথে সাথে বাজারে গেছে, গিয়ে কী করছে, সে হলো ডিজেল নিয়ে আসছে। তুমি তারে আনতে বলছিলে কেরোসিন, সে আনছে কি ডিজেল। তো ডিজেল আনলে কী হলো, তোমার তো রাগ হয়ে গেছে যে আমি কেরোসিন আনতে বললাম, তুই ডিজেল আনছিস। তো তুমি কী করলে, তার সাথে সাথে একটা লাথি দিলে, হ্যাঁ। তো দেওয়ার পরে কী হয়েছে, দেওয়ার পরে সে তো মার খেয়ে, এবার সে একটা জ্বলন সৃষ্টি হয়ে গেছে, তার একটা রাগ হয়ে গেছে এবং সে তোমার বাসা থেকে চলে গেছে। তো কাহিনীটা কেন বললাম দেখো, তোমার আমি প্রথমে বলছিলাম কি, তোমার বাসায় একটা 20 বছরের লোক আসছে, তাহলে সেটা দিয়ে মনে রাখবা কি, এই যে আমাদের যে স্ফুটনাঙ্ক সেটা হলো 20। তো কার যে বলছিলাম, পেট মোটা লোক অর্থাৎ পেট্রোলিয়ামের, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক কার হবে, পেট্রোলিয়ামের হলো। এখন কথা হলো তারপরে কি বলছিলাম, বাসায় আসার সাথে সাথে, তো সাথে দেখো 7 বলছিলাম অর্থাৎ 70। তো এখানে মাথায় রাখবা, তুমি আর একটু বলি, এখানে 20 ডিগ্রি স্ফুটনাঙ্ক মানে 1 থেকে 20 ডিগ্রি, আর এরপরে যেটা শুরু হবে সেটা হলো 21 থেকে 70। তো মাথায় রাখবা এখানে 50 করে ডিফারেন্ট, তোমার যে পার্থক্যগুলো আছে প্রত্যেকটাই দেখো পার্থক্য করে 50 করে পার্থক্য আছে, শুরু থেকে প্রথমের থেকে 50 করে পার্থক্য আছে। তো 50 করে পার্থক্যটা মাথায় রাখবা, রাখলে তোমার আরও ইজি হয়ে যাবে। তো তোমার যেটা বলছিলাম আমি যে কি,
সে সাথে সাথে গ্যাস ছাড়ছে, তাহলে কি 7 দিয়ে বলছি 70 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা গ্যাস ছাড়ছে, তাহলে গ্যাস দিয়ে মনে রাখবা গ্যাসোলিন, বুঝতে পারছো? তাহলে প্রথমে ছিল পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক কত ছিল, 1 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এরপরে ছিল কি গ্যাসোলিন, গ্যাসোলিনের ক্ষেত্রে বলছিলাম কি সাথে সাথে, তাহলে 7 দিয়ে মনে রাখতে বলছি 70, তাহলে এই 70 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু 50 করে পার্থক্য, পরেরটা 50 হবে, মাথায় রেখো। তাহলে গ্যাসোলিন হলো। এরপরে কি করছিলে তুমি, বারান্দায় গেছিলে, বারান্দায় 12, বারান্দা দেখো উচ্চারণের মধ্যে 12 আসতেছে, তাহলে মনে রাখবে আবার 50 বেড়ে কত যাবে, 112, 120 ডিগ্রি সেলসিয়াস। তো কত থেকে, 71 থেকে, আগেরটা যেহেতু 70 শেষ হয়েছে, 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা কার, তুমি বারান্দায় গিয়ে কী করছিলে, নাক চেপে ধরছিলে, তাহলে নাক দিয়ে মনে রাখবে কি ন্যাফথা, তাহলে নাক দিয়ে মনে রাখবে কি ন্যাফথা। হালা হলো। এখন বিষয় হলো যে তারপরে কি করছিলে তুমি তার সাথে সাথে কেরোসিন আনতে পাঠাই দিছিলে, তো সাথে দিয়ে মনে রাখবে আবার 17, অর্থাৎ 170 ডিগ্রি সেলসিয়াস। তো এটাও যদি মনে না থাকে, আগেরটা যেহেতু 120 হয়েছে, তার থেকে 50 বেশি হবে, তার থেকে 50 বেশি হবে, তাহলে কি 170 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক, অর্থাৎ 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক হলো কেরোসিনের। মানে এই স্ফুটনাঙ্কের মধ্যে যদি আমরা আংশিক পতন করি তাহলে আমরা কেরোসিন পাবো। এগুলো কিন্তু মূলত এই প্রক্রিয়াটাই, তোমাদের যে বলছিলাম আংশিক পতনে তাপ দেওয়া হয়, এবং ওই যে তাপ দিচ্ছি একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তো সে গ্যাস হবে। এখন কোন তাপমাত্রায় গ্যাস হলে কোন গ্যাসটা আমরা আলাদা করতে পারবো, ওই যে আমরা মানে লিবিক শীতক দিয়ে গড়িয়ে এসে যে একটা পাত্রে জমা হয়েছিল, এখন কোন স্ফুটনাঙ্কের মধ্যে আমরা আলাদা করলে কোনটা পাবো সেটা কিন্তু আমরা পড়াচ্ছি আর কি। তো এরপরে দেখো, এরপরে কি বলছিলাম আমি, এরপরে বলছিলাম তুমি তার সাথে মানে 17 টাকার কেরোসিন আনতে পাঠাই দিছিলে, কেরোসিন আনতে পাঠাই দিছিলে, তাহলে সেটা দিয়ে মনে রাখবে 170 টাকার কেরোসিন, মানে 170 ডিগ্রি সেলসিয়াস হবে কার, কেরোসিনের হলো। এখন সে কী করছিল, সে সাথে সাথে চলে গিয়েছিলো, তার মানে আবার 27, মানে 270 ডিগ্রি সেলসিয়াস, এবার কিন্তু 100 বৃদ্ধি পাইছে, তাহলে আবার সাথে, তাহলে 27, অর্থাৎ 270 ডিগ্রি সেলসিয়াস। সে কী আনছিল, ডিজেল আনছিল, তাহলে 270 ডিগ্রি সেলসিয়াস কার, ডিজেলের। আচ্ছা এরপরে কী করছিল, সে ডিজেল আনার পরে তুমি কী করছিলে, তুমি তারে লাথি মেরে বের করে দিছিলে। তো তারে তুমি যখন লাথি, ওইটা দিয়ে মনে রাখবে কি লুব্রিকেটিং তেল, এটা দিয়ে মনে রাখবে কি লুব্রিকেটিং তেল। আচ্ছা লুব্রিকেটিং তেলটা কি, লুব্রিকেটিং তেলটা মূলত হলো একটা পিচ্ছিলকারক পদার্থ, অর্থাৎ ধরে নাও তুমি হ্যাঁ ধরে নাও তোমার এখন একটা মেশিন আছে, তুমি সেটাকে পিচ্ছিল করবো, মানে দেখা গেল ওখানে ঘর্ষণ কাছে অতিরিক্ত, তুমি ওই জায়গায় পিচ্ছিল করবা, তো পিচ্ছিলকারী পদার্থ হিসেবে মূলত লুব্রিকেটিংটা ব্যবহৃত হয়। এখন কথা হলো তারপরে কী হয়েছিল, তুমি তারে মানে লাথি মেরে বের করে দিয়েছিলে, দিলে তার কী হয়েছিল, জ্বলন হয়েছিল। হ্যাঁ, তাহলে জ্বলনটা পরবর্তী তাপমাত্রা কত, 270, তারপরে আছে 340, তাহলে তো 340 কার হবে, জ্বালানি তেলের। এবং সে কী করছিল, সে বের হয়ে গেছিলো, তাহলে ওই জ্বালানি তেলের তাপমাত্রাই বিটুমিনের তাপমাত্রা। মানে এতক্ষণ যেটা বললাম সেটা মূলত দেখো এইখানে আছে, পেট্রোলিয়ামের গ্যাসের স্ফুটনাঙ্ক, গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, এগুলো। এখন কথা হলো কাহিনিটা দিয়ে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমার একটু বলো। আচ্ছা তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো এতক্ষণ যেটা বললাম? হ্যালো, আসলে আজকে ঝোড়ো আবহাওয়া, আচ্ছা আসলে আজকে ঝোড়ো আবহাওয়া শুরু হয়েছে, বুঝতে পারছি না কী হবে। আমি তো রুমের থেকে বাইরের দিকে চলে আসছি, এ কারণে হয়তো সাউন্ড প্রবলেম, একটু কোয়ালিটি লো হয়ে গেছে, কিছু করার নাই। তো এই তাপমাত্রাগুলো কি মনে থাকবে পরবর্তীতে? তোমাদের কিন্তু এই স্ফুটনাঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে। আচ্ছা এখন কথা হলো আমরা পেট্রোলিয়াম গ্যাস স্ফুটনাঙ্কগুলো তো পড়ে ফেললাম, এখন এই পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে আরও কিছু কথাবার্তা আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। তো দেখো আমাদের যে হাইড্রোকার্বন, মানে পেট্রোলিয়ামে যে হাইড্রোকার্বন থাকে, সে হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা কত হয়, 1 থেকে 4 পর্যন্ত হয়। অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত হলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টা থাকে। পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে এই 4টা উপাদান বেশি থাকে। তো এদের কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত। আমরা একটু পরে এই মানে হাইড্রোকার্বনটা পড়ে ফেললে এই কার্বন সংখ্যা নিয়ে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। এরপরে এই যে পেট্রোলিয়াম গ্যাস, এর একটা পূর্ণরূপ আছে এলপিজি। তো এলপিজির এই পূর্ণরূপটা ইম্পর্টেন্ট, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এগুলো মূলত কীভাবে সিলিন্ডারে প্রবেশ করানো হয় জানো তোমরা? এগুলো কিন্তু একটা চাপ প্রয়োগে সিলিন্ডারে প্রবেশ করতে হয়, এবং সেই চাপটা কত জানো? সেই চাপটা হলো 6 অ্যাটমসফিয়ার। সিলিন্ডারে যদি এই গ্যাসকে প্রবেশ করতে হয় তাহলে সেখানে 6 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করতে হয়। আচ্ছা এখন কথা হলো এটা না, কথা হলো এই যে এগুলো আমরা মূলত কিসে ব্যবহার করি, রান্নার কাজে
তাপ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এরপরে আছে পেট্রোল। পেট্রোলের আর এক নাম হলো গ্যাসোলিন। এই গ্যাসোলিনের স্ফুটনাঙ্ক দেখো, যেটা বলছিলাম তোমাদের সেটাই আছে। এখানে কার্বন সংখ্যা কত হবে, আগের সিরিয়ালটা যদি মনে থাকে, দেখো আগেরটা আছে 1 থেকে 4, এবার শুরু হবে কত, 5 থেকে 10, অর্থাৎ দেখা যাচ্ছে 5 করে ব্যবধান হচ্ছে হলো। তারপরে দেখো, তারপরে পরবর্তীতে আমরা পাচ্ছি মানে এই যে পেট্রোল তো তোমরা জানো যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তোমরা মোটর বাইক বলো বা অন্যান্য যে যানবাহনগুলো আছে সেখানে কিন্তু পেট্রোল ব্যবহৃত হয়। এর পাশাপাশি আছে ন্যাপথা। তো ন্যাপথার ক্ষেত্রে দেখো এখানে কার্বন অণুর সংখ্যা কত, 7 থেকে 14 পর্যন্ত। কার্বন অণুর সংখ্যা কত, 7 থেকে 14। আচ্ছা, আর পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ন্যাপথা থাকে, 10 ভাগ। তো এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে পেট্রোলিয়ামে কত ভাগ ন্যাপথা থাকে। পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে। আচ্ছা, এরপরে আছে কেরোসিন। তো কেরোসিনের ক্ষেত্রে কেরোসিনের স্ফুটনাঙ্ক হলো, আগে তো পড়াই ফেলছি, কেরোসিনে কার্বন সংখ্যা কত থাকে, 11 থেকে 16 পর্যন্ত। কেরোসিনে কার্বন সংখ্যা কত থাকে, 11 থেকে 16 পর্যন্ত। আর পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। মাথায় রেখো, পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে, 13 ভাগ কেরোসিন থাকে। আর এই যে কেরোসিন, এই কেরোসিনগুলো কিন্তু জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করা হয় কেরোসিন। আচ্ছা, এরপরে আছে ডিজেল। ডিজেলের ক্ষেত্রে কার্বনের সংখ্যা কত, 17 থেকে 20 পর্যন্ত। ডিজেলের মধ্যে যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ, দ্রাবক হিসেবে এগুলো ব্যবহার করা হয়। তো এই ব্যবহারগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এরপরে আছে প্যারাফিন মোম। প্যারাফিন মোম অর্থাৎ ওই যে আমরা পেট্রোলিয়াম থেকে আলাদা করছিলাম, যদি আমরা ওইখানে 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা দেই, তাহলে সেক্ষেত্রে প্যারাফিন বা মোম আমরা পেতে পারি। এই অংশে কী করা হয়, হাইড্রোকার্বন সমূহ দেখা যায় কার্বন সংখ্যা কত থাকে, 20 থেকে 30 পর্যন্ত থাকে। এবং এই যে প্যারাফিনটা, এগুলো মূলত টয়লেট্রিজ ও ভ্যাসলিন তৈরিতে ব্যবহৃত হয়। তো তোমাদের ভ্যাসলিনগুলো দেখবা মোমের মতো, মানে নরম হয়। আর প্যারাফিন হিসেবে মানে এখানে টয়লেট্রিজ বলতে কী বোঝানো হচ্ছে জানো, তোমাদের যে টয়লেট যে সামগ্রী যেগুলো আছে, টয়লেট্রিজ বলতে যে একবার টয়লেটের সামগ্রী এমনও না, তোমাদের ধরে নাও ওই যে তোমরা বাথরুম ক্লিনার, তারপরে যে তোমরা যে এখন যে হারপিক বলো এই টাইপের, তারপরে অন্যান্য জিনিস আছে। তো আর তারপরে ভ্যাসলিন তৈরিতে কিন্তু এই যে প্যারাফিন বা মোমটা ব্যবহৃত হয়। এরপরে আছে পিচ জিনিসটা কি, ধরে নাও তুমি ওই যে এই গ্যাস মানে তরল থেকে গ্যাসগুলো সব আস্তে আস্তে এই জিনিসগুলো সব আলাদা করে ফেলার পরে নিচে যে অবশিষ্ট অংশটা থাকবে, কালো অংশটা থাকে, সেই অংশটার নামই হলো পিচ। এবং সেই পিচ দিয়ে কিন্তু আমাদের রাস্তাটা ঢালাই দেওয়া হয়। তোমরা জানো যে আমাদের রাস্তায় যে পিচটা দেওয়া হয়, ওগুলো কিন্তু এই আংশিক পতন করার পরে যে অবশিষ্ট অংশটা থাকে, সেটা কিন্তু এই রাস্তায় দিয়ে আমরা ঢালাই করে ব্যবহার করি, অর্থাৎ রাস্তা তৈরির কাজে এটা ব্যবহৃত হয়। আর এক্ষেত্রে কার্বনের সংখ্যা কত হয়, 30-এর বেশি হয়। আর এর স্ফুটনাঙ্ক কত, 340-এর থেকে বেশি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমার একটু জানাও। না, নাই। আচ্ছা, তো এবার আমি একটু আচ্ছা, তো তোমাদের সামনে যেহেতু বই আছে, এই কারণে আমি একটু এই স্লাইড থেকে কিছু একটা পড়াবো। তো কী পড়াবো দেখো, আমরা প্রথমে আছে হাইড্রোকার্বন। তোমাদের টপিকটা আছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন নামের মধ্যে যদি আমরা নামটাকে ভাঙি, হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন নামের মধ্যে দেখো হাইড্রো, এর সাথে যদি জেন যোগ করি তাহলে হাইড্রোজেন। তাহলে আমরা পাচ্ছি কি, হাইড্রোকার্বনকে ভাঙলে কী পাচ্ছি, হাইড্রোজেন আর কার্বন। তাহলে শুধুমাত্র হাইড্রোকার্বন হলো কি, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হলো হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হলো হাইড্রোকার্বন। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, তোমরা যেহেতু পরীক্ষার্থী, তোমাদের তো আশা করি মনে আছে, মনে থাকবে না, মনে আছে, ঠিক কি না? হ্যাঁ, ঠিক। আচ্ছা, না থাকলে তো তোমাদের এখন মারতে হতো, বুঝতে পারছো, পচা ডিম থেরাপি দিতে হতো। আমি আমার ক্লাসের স্টুডেন্টের বলি, সে ঠিক আছে। আচ্ছা, বিষয় হলো জৈব যৌগ। এখন আমাদের জৈব যৌগকে মূলত 2টা ভাগে ভাগ করা হয়। একটা হলো মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক যৌগ। তো এটা কেন পড়াচ্ছি, কারণ তোমাদের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আছে, তারপর মুক্ত শিকল হাইড্রোকার্বন আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। তো সেটা বোঝাতে গেলে আমাদের যে এই পুরোগুলো মানে জৈব যৌগ, এটা হাইড্রোজেন বা হাইড্রোজেনের যে উদ্ভূত মানে হাইড্রোজেন থেকে যে উদ্ভূত যে
যৌগগুলো আছে সেগুলোকে একত্রে বলা হয় জৈব যৌগ। আর এই জৈব যৌগকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো মুক্ত শিকল বা অ্যালিফেটিক যৌগ, আর একটা হলো বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ। মুক্ত শিকল যৌগ কোনগুলো দেখতে হবে কীরকম, তার গঠনগুলো দেখো এরকম লম্বা লম্বা হবে, অর্থাৎ শিকলের মতো হবে। আর বদ্ধ শিকল কোনগুলো, সেগুলো দেখো এরকম বদ্ধ হয়ে গেছে, চক্রটা বদ্ধ হয়ে গেছে। এখানে যেমন চক্রটা শুরু শেষ শেষ নাই, কিন্তু এক্ষেত্রে দেখো চক্রটা সব বদ্ধ হয়ে গেছে। তো এ ধরনের চক্রকে বলা হয় বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ। আচ্ছা, এরপরে আছে, এখন কথা হলো এরপরে এই যে মুক্ত শিকল বা অ্যালিফেটিক যৌগ, এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো সম্পৃক্ত যৌগ আর একটা হলো অসম্পৃক্ত যৌগ। তো সম্পৃক্ত যৌগটা কি, অসম্পৃক্ত যৌগটা কি, অর্থাৎ যেসব জৈব যৌগে একক বন্ধন থাকে, যেসব জৈব যৌগে কি একক বন্ধন থাকবে তাদেরকে বলা হবে সম্পৃক্ত যৌগ। আর যাদের ক্ষেত্রে ডাবল বন্ড অর ট্রিপল বন্ড থাকবে, একক বন্ড বলতে এরকম সিঙ্গেল একটা বন্ড, আর যাদের ক্ষেত্রে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তাদের ক্ষেত্রে তাদেরকে বলা হবে অসম্পৃক্ত যৌগ। এখন বিষয় হলো আমরা জৈব যৌগ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কীভাবে আলাদা করব, কীভাবে পড়বো, এগুলো পরবর্তীতে আলোচনা করব। আমি শুধু মানে থিওরিটা বলার চেষ্টা করছি, মানে কোনটার প্রকারভেদ কোনগুলো আছে সেটা বলার চেষ্টা করছি। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই বদ্ধ শিকল বা বলয়াকার যৌগকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো কার্বোসাইক্লিক যৌগ আর একটা হলো হেটারোসাইক্লিক যৌগ। এখন কার্বোসাইক্লিক যৌগ কোনগুলো, হেটারোসাইক্লিক যৌগ কোনগুলো? আচ্ছা, এবারে যদি আমরা দেখি এই যে কার্বোসাইক্লিক যৌগ, তো কার্বোসাইক্লিক যৌগের ক্ষেত্রে আবার দুইটা ভাগ আছে, একটা হলো অ্যালিফেটিক মানে অ্যালিসাইক্লিক যৌগ আর একটা হলো অ্যারোমেটিক যৌগ। আর হেটারোসাইক্লিক যৌগ দুইটা ভাগ আছে, একটা হলো হেটারো অ্যালিসাইক্লিক যৌগ আর একটা হলো হেটারো অ্যারোমেটিক যৌগ। তো এই যে হেটারো কেন বলা হচ্ছে, তোমাদের প্রশ্ন জাগতে পারে, ভাই এদেরকে কেন হেটারো বলা হচ্ছে আর এদেরকে কেন বা কার্বো বলা হচ্ছে? এদের ক্ষেত্রেও তো যেমন মানে একটা চক্র আকার, এদের ক্ষেত্রেও তো চক্র আকার, কারণ এরা সবাই হেটারোসাইক্লিক যৌগ, কিন্তু মানে এগুলো সবাই বদ্ধ শিকল যৌগ। এখন কেন আমি এদেরকে কার্বোসাইক্লিক বলছি, হেটারোসাইক্লিক বলছি? এখন হেটারোসাইক্লিক যৌগ তাদেরই বলা হবে যাদের সাথে দেখো এই যে এমন একটা অক্সিজেন যুক্ত আছে, একটা সালফার যুক্ত আছে। তাহলে এরকম অক্সিজেন সালফার, মানে অক্সিজেন সালফার নাইট্রোজেন ইত্যাদি যে মৌলগুলো যদি এরকম যৌগের মধ্যে মানে এরকমভাবে যুক্ত থাকে, তাহলে সেই সব যৌগকে বলা হবে হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। এই যৌগগুলো মানে এই মৌলগুলোকে মূলত বলা হয় হেটারো পরমাণু। আচ্ছা, এরপরে আর অ্যালিসাইক্লিক কোনগুলো, যেগুলো এরকম চক্র সৃষ্টি করছে, অ্যালিসাইক্লিক। তা সাইকেল মানে চক্র, তো অ্যালিসাইক্লিক বলতে যেগুলো কার্বনের সাইকেল থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু এই সাইকেলের সবগুলোই মেন পয়েন্টে কিন্তু কার্বন আছে, কিন্তু এক্ষেত্রে দেখো কার্বন কার্বন এবং এর সাথে অক্সিজেন সালফার নাইট্রোজেন এগুলো থাকতে পারে। আচ্ছা হলো, এখন এই অ্যালিফাইটিক যৌগ মানে অ্যালিসাইক্লিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কোনগুলো, এগুলো মূলত সুগন্ধ জাতীয় যে বস্তুগুলো বা যেগুলোর গঠন এমন চক্রাকার হয়, অর্থাৎ এটা একটা বেনজিন, তোমরা জানো বেনজিনের গঠন এমন, বেনজিনের গঠন এমন। এই বেনজিনটাকে আমরা সংকেতে লিখলে এমন লিখি, আর যদি আমরা এরকম চিহ্ন দিয়ে লিখি তাহলে এইভাবে লিখি, দুইটাই কিন্তু বেনজিনের সংকেত। তো বিষয় হলো তোমরা এই প্রকারভেদটা চিনছো মানে বুঝছো কিনা, তারপরে আমরা এক এক করে সবগুলো ব্যাখ্যা করব। প্রকারভেদটা তোমরা বুঝছো কিনা আমার একটু বলো। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিদের রেসপন্স নাই কেন? আচ্ছা, শ্রেয়ন্তী শুনতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমার পরিচয়টা কি জানতে পারি? মানে আমরা স্টুডেন্টের সবার কাছে পরিচয় পর্ব সারছি, তো তুমি হয়তো নেট প্রবলেম শুনতে পাও নাই। আচ্ছা, তোমার পরিচয়টা দিলে, হ্যাঁ স্যার। আচ্ছা পরিচয়টা দিলে ভালো হতো। তো তোমার নামটা, তুমি কোথায় থাকো, মানে কোন কলেজে মানে কোন স্কুলে পড়ো আর কি, আর কোন শ্রেণী, সেটা বলে এনাফ। আমার নাম শ্রেয়ন্তিতা শিবিক, আমি চিটাগাংয়ের জুয়েট স্কুলে পড়ি। আচ্ছা, 10ম শ্রেণী তাই তো, না পরীক্ষার্থী? হ্যাঁ। না, নিউটন। আচ্ছা, নিউটেন, ওয়েল সমস্যা নাই তোমাদের সাথে। আচ্ছা,
তো বিষয় হলো আমাদের তোমাদের এসএসসিতে একটা গ্রুপ খুলছিলাম, মানে যেহেতু তোমরা পোস্টগুলো ক্লাসের প্রি ক্লাস কয়েকটা নেওয়া হবে, সেই পোস্টগুলো যাতে ঠিকমতো পাও। তো তুমি সেই গ্রুপে অ্যাড হয়ে যেও। আব্দুল সালাম সুজন লিখে মানে ফেসবুক আইডি পাবে, ওখানে অ্যাড হয়ে গেলে বা এখানে যারা আছে নার্জিস মার্জিয়া বা আদার্স যারা আছে তাদেরকে বললে যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করলে সেখানে তোমার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। বা আমাদের ওই তুমি যদি আমাদের ফেসবুকের যে পোস্টটা দেখছিলে ওই পোস্টের কমেন্টে কমেন্ট করো, তাহলেও তোমারে আমরা গ্রুপে অ্যাড করে দিতে পারবো সহজে, সমস্যা নাই। তাহলে হবে কি সহজে লিঙ্কটা পাবে এবং তোমাদের সাথে আলাপ করতে সুবিধা হবে। আসলে মাঝে তোমাদের সাথে আমরা জুম মিটিংয়ে একটা আড্ডা করছিলাম, তো জুম মিটিং আড্ডার ক্ষেত্রে সেখানে কিছু কথা হয়েছিল, তোমরা হয়তো ছিলে না অনেকেই। আসলে অনেকেই ক্লাস করতে ইচ্ছুক ছিলে, অনেকেই আসেনি দেখলাম। আচ্ছা, তো সমস্যাগুলো না আমরা সেখান থেকে এতক্ষণ যা বললাম বুঝতে পারছো সব? মানে প্রশ্ন আছে কি না, প্রশ্ন থাকলে নির্ভয়ে বলতে পারো, সমস্যা নাই। আমাদের সার্ভিসটা এমনই, মানে নির্ভয়ে বলতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, নূর মোহাম্মদ মানে তোমাদের নুরশাদ মনে হয় কেটে গেছিলো, আবার জয়েন দিচ্ছে। আচ্ছা, তো আমরা এবার শুরু করব। আচ্ছা, আমাদের প্রথমে হচ্ছে হাইড্রোকার্বনটা আমরা পড়ে ফেলছি। তো হাইড্রোকার্বন তো পড়ে ফেললাম। হাইড্রোকার্বন তো দেখলে এখানে বলা আছে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, যেমন মিথেন, ইথিন, সাইক্লোহেক্সেন, বেনজিন ইত্যাদি। তো যৌগগুলো দেখে ভয় লাগতেও পারে বা আচ্ছা, যারা পরীক্ষার্থী আছো তাদের কেমন লাগে এই বিক্রিয়াগুলো বা যৌগগুলোর গঠনগুলো? দারুণ দারুণ। আচ্ছা, দারুণ বলতে কোন দারুণ? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, তো বিষয় হলো আমরা প্রথমে আছে দেখো হাইড্রোকার্বনকে দুই ভাগে বলছিলাম। এখানে মেইনলি হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করছে, একটা অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক। অ্যারোমেটিকগুলো হলো কোনগুলো? যেগুলো হলো বেনজিন বা বেনজিনের জাত থেকে উদ্ভূত হয়, যেমন বেনজিন, টলুইন, অ্যানিলিন এমন আছে। তো বেনজিন বা বেনজিনের জাত থেকে বা বেনজিন থেকে উদ্ভূত যে যৌগগুলো আছে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেমন? অ্যারোমেটিক হাইড্রোকার্বন মূলত সুগন্ধিত থাকতে পারে, বুঝতে পারো, সুগন্ধি জাতীয় হতে পারে। আচ্ছা, আর অ্যালিফেটিক হাইড্রোকার্বন কোনগুলো? যেগুলো এই যে আমরা সাধারণভাবে যে শিকল দিয়ে যে মানে মুক্ত শিকল দিয়ে যেভাবে করছি বা আমাদের সম্পৃক্ত যে যৌগগুলো আছে, অসম্পৃক্ত যৌগগুলো আছে, এগুলো সবগুলো অ্যালিফেটিক। অর্থাৎ বেনজিন বা বেনজিনের উদ্ভূত জাতগুলো বাদ দিয়ে আর যা আছে সবগুলো অ্যালিফেটিক। তো আচ্ছা, আমরা প্রথমে পড়ি অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মধ্যে প্রথমে একটা কথা আছে দেখো, অ্যালিফেটিক কথাটার অর্থ হলো চর্বিজাত। অর্থাৎ আমরা যে চর্বি জাতীয় যে জিনিসগুলো দেখি, এই অ্যালিফেটিক কথাটা আসছে হলো চর্বিজাত কথা থেকে। আচ্ছা, এখন এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত কেন চর্বিজাত বলা হয়েছে? কারণ এগুলো মূলত দেখা যায় প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। এগুলোকে চর্বিজাত কেন বলা হয়েছে? কারণ এগুলোকে মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। আচ্ছা, তাই এ ধরনের হাইড্রোকার্বনের নাম দেওয়া হয়েছে হলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে, একটা হলো বদ্ধ শিকল আর একটা হলো মুক্ত শিকল। তো বদ্ধ শিকল কোনগুলো আর মুক্ত শিকল কোনগুলো? তোমাদের তো একটু চিত্রই দেখালাম, যেগুলো হলো শিকলটা মুক্ত আছে, আর যেগুলো বদ্ধ শিকল সেগুলো হলো চক্রাকার হয়ে গেছে। আচ্ছা, তো এবার আসি মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন তো তোমাদের এগুলো বলে আসছি যে এমন শিকলটা মুক্ত হবে, যেমন এখানে বিউটেন দেওয়া আছে। তো এরপরে তোমাদের এই নামকরণগুলো একটু কঠিন লাগতে পারে। আচ্ছা, আমি নামকরণগুলো আগেই পড়েই দিই। নামকরণগুলো আগে পড়াবো? আচ্ছা, আগে একটু পরিচিতি দিয়ে দেই, তারপরে নামকরণটা দিয়ে দিবানে। নামকরণ তোমাদের বই পরবর্তীতে আছে, তাহলে পরবর্তীতে দেওয়া ভালো হবে। তো বিউটেন, ইথিন এগুলো দেখো মানে সরলরৈখিক, এগুলো কিন্তু কোনো যুক্ত না, একটা আরেকটার সাথে যুক্ত না। আমি ভাই কিছু দেখতে পাচ্ছি না এখন। আচ্ছা, তাহলে নেট প্রবলেম দিচ্ছি, স্ক্রিন শেয়ার তো দেওয়া আছে। তুমি আশেপাশে কোথাও সেভে বসছো কিনা দেখো, দেখতে পাচ্ছ? অন্ধকার হয়ে রইছে। আচ্ছা, স্ক্রিন তো দেয়া আছে। আচ্ছা, বাকিরা বলো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার রিমুভ করে আবার দিচ্ছি।
আচ্ছা, তোমরা অনেকেই নতুন আছো, আমার পরিচয়টা এখনো দেইনি, অনেকেই জানো। আমি মোহাম্মদ আব্দুল সালাম, শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালের শিক্ষার্থী, প্রথম বর্ষের। অর্থাৎ বলতে পারো আমি মেডিকেল পড়ছি আর কি, ডাক্তারি পড়ছি। আচ্ছা, তো বিষয় হলো এখন যেটা পড়াচ্ছিলাম সেটাতে যাই। তোমাদের স্টুডেন্ট বেশি হলে আরও ভালো লাগতো, আসলে এই টপিকটা পরবর্তীতে যারা আসবে শেষের দিকে গিয়ে কিছু বুঝবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। আচ্ছা, তো এই যে আমরা মুক্ত শিকল কোনগুলো, অর্থাৎ যেগুলো কি দেখো, যে সকল হাইড্রোকার্বন শিকলের দুই প্রান্তে কার্বনটা মুক্ত থাকবে। দেখো এই শেষ প্রান্তের হাইড্রোকার্বন, মানে প্রথম প্রান্তের হাইড্রোকার্বন শেষ প্রান্তের হাইড্রোকার্বন মুক্ত আছে, এই কারণে এদেরকে বলা আছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ভাগে, একটা সম্পৃক্ত একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। কার্বন কার্বন একক বন্ধন থাকলে তাদেরকে বলা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যাদের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তাদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, আর এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কিন্তু এই যে একক বন্ধন দ্বিবন্ধন থাকবে ভাই, একক বন্ধন দ্বিবন্ধন থাকবে, মানে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে, তার পাশাপাশি কিন্তু একক বন্ধনও থাকবে, মাথায় রেখো। আচ্ছা, এরপরে আছে কি? এরপরে আছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো এখানে একক বন্ধন, আমি এগুলো তোমাদের আবার মানে এই যেগুলো পড়াই ফেলছি এগুলো আবার রিপিট করব, সমস্যা নাই। তার আগে আমরা যখন এই মানে যৌগ নামকরণগুলো একটু শিখে ফেলবো তখন এখানে আবার একটু ব্যাক করব, সমস্যা নেই। এরপরে দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন কেমন হবে? যে শুরুর কার্বনটা আর শেষের কার্বনটা দেখো শিকল বা বলয় আকারে রয়েছে, অর্থাৎ দেখো এ জাতীয় হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত একটি বলয় বা চক্র গঠন করবে। আচ্ছা, হলো এখন এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, যেমন হলো বদ্ধ হয়ে মানে সম্পৃক্ত হতে পারছিল, অসম্পৃক্ত হতে পারছিল, ঠিক একইভাবে এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনগুলো আছে এগুলো মুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে। বদ্ধ হতে পারবে না মুক্ত হবে? আমার একটু বলো তো দেখি, দুইটা হতে পারবে? বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি মুক্ত বদ্ধ দুইটাই হতে পারবে? আচ্ছা, বদ্ধ শিকল হাইড্রোকার্বন কিন্তু সবসময় বদ্ধই হবে। তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন চাইলে সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। তো সম্পৃক্ত যাদের হচ্ছে দেখো এখানে সবগুলোই একক বন্ধন কার্বন কার্বন। আচ্ছা, তোমাদের একটু বলি, না হলে তোমরা ভাববা হ্যাঁ কী পড়ায় যাচ্ছে। যেমন দেখো এইখানে প্রোপিন ছিল, তো প্রোপিনের ক্ষেত্রে দেখো এই একটা কার্বন, এই একটা কার্বন, এখানে ডাবল বন্ড ছিল, এই একটা কার্বন, এই কার্বনের এ সাইডে হাইড্রোজেন ছিল, এখানে দেখো তিনটা হাইড্রোজেন ছিল, তাহলে এই একটা, এই একটা, আর এ পাশে একটা। কার্বনের যোজনী হলো 4, যোজনী বা জারণ মান হলো 4, এ কারণে চারপাশে 4টা হাত থাকতে পারবে, সর্বোচ্চ 4টা হাত থাকতে পারবে, অর্থাৎ 4টা বন্ধন গঠন করতে পারবে। তো এটা বন্ধন গঠন করে কিভাবে? এই যে আমাদের হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কী দাঁড়ায়? 1s1। আর কার্বনের ইলেকট্রন বিন্যাস কী দাঁড়ায়? কার্বনের ক্ষেত্রে 1s1 1s, আচ্ছা কার্বনের ক্ষেত্রে দেখায় কি 1s2 2s2 2p2। এটাকে যখন উত্তেজিত করি আমরা তখন এইখানে 2 এর 3টা উপশক্তি স্তর আছে, px py pz। ওই উপশক্তি স্তরে এই যে 2s এর একটা ইলেকট্রন প্রবেশ করে যায়, অর্থাৎ px 2py 2pz। এই পিটাকে মূলত বলা হচ্ছে হলো অরবিটাল, অরবিটাল বা উপশক্তি স্তর। ধরে নাও এই কেন্দ্রে হলো প্রোটন বা নিউক্লিয়াস, আর এর চারপাশে কী করে? ইলেকট্রনটা ঘোরে। এই ইলেকট্রনটা যে পথে ঘুরছে এই কক্ষপথটার নাম হলো প্রধান শক্তি স্তর বা অরবিট। এই কক্ষপথটার নাম প্রধান শক্তি স্তর বা অরবিট। আচ্ছা, এই যে ইলেকট্রনগুলো ঘুরছে এই ইলেকট্রনগুলো আবার কী করে? পাশে ত্রিমাত্রিক এরকম একটা কক্ষপথে ঘোরে, অর্থাৎ এই যে মেন একটা কক্ষপথে তো ঘুরছে, তার পাশাপাশি ইলেকট্রনগুলো একটা ত্রিমাত্রিক কক্ষপথে ঘোরে। তো ভাই বিষয়টা যেমন কীরকম, ধরে নাও সূর্যের চারিদিকে আমাদের পৃথিবী ঘুরছে, তাই না? তাহলে এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আবার সূর্যও কিন্তু তার কক্ষপথে মানে 25 দিনে একবার ঘুরছে, এগুলো তো তোমরা বিশ্ব পরিচয়ে পড়ে আসতো। আমাদের মানে পৃথিবীটাই একবার 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে ফেলছে সূর্যকে করছে, আবার সূর্য কিন্তু তার নিজস্ব একটা কক্ষপথে 25 দিনে একবার করে প্রদক্ষিণ করে। তার মানে এখানেও ঠিক এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এরকম চারপাশে ঘুরছে, আবার ওই যে ইলেকট্রনগুলো তার নিজস্ব কিছু কক্ষপথ আছে সেই কক্ষপথে সে ঘুরতে থাকে। এই যে ইলেকট্রনগুলো তার নিজস্ব কক্ষপথে ঘুরছে
বা ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক অঞ্চলে 90 থেকে মানে ইলেকট্রন ঘনত্ব যে ত্রিমাত্রিক অঞ্চলে 90 থেকে 95% পাওয়ার সম্ভাবনা থাকে সেই অঞ্চলটাকে মূলত বলা হয় হলো অরবিটাল। A2P SP DF এরকম 4টা অরবিটাল আছে। আচ্ছা, তো এখানে কথা হলো এই যে ইলেকট্রনটা ছিল, তো এখানে 2P মানে এখানে কী ছিল, এখানে যে কার্বনের ক্ষেত্রে আমরা করছিলাম এখানে 1s2 ছিল, তো এইখানে যে 2টা ইলেকট্রন ছিল আর এখানে ছিল 2টা ইলেকট্রন। তো এই 2টা ইলেকট্রন তখন কী হয়েছে, যখন এটাকে উত্তেজিত করি আমরা কার্বনকে, এখানে একটা থাকে আর এই যে 2pz আছে এই 2pz এসে কী করে আর একটা ইলেকট্রনকে দিয়ে দেয়। দিলে কী হয়, এখানে 4টা বিজোড় ইলেকট্রন থাকে এবং এই যে কয়টা বিজোড় ইলেকট্রন থাকে সেই কয়টায় তার জারণ মান বা সেই কয়টা সে বন্ধন গঠন করতে পারে। যে কয়টায় বিজোড় ইলেকট্রন থাকে সেই কয়টা সে কী করে বন্ধন গঠন করতে পারে। আচ্ছা, তাহলে দেখো এইখানে কার্বন, তাহলে এইখানে দেখো হাইড্রোজেনের ছিল কি 1s1, তাহলে হাইড্রোজেন কিন্তু একটা মাত্র বন্ধন গঠন করতে পারছে। দেখছো, হাইড্রোজেন কিন্তু একটা মাত্র বন্ধন গঠন করতে পারছে। এখন তাহলে কিভাবে বন্ধন গঠন করছে, এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল বহিস্থ কক্ষপথে আর এটা হলো কার্বনের, মানে এটা হাইড্রোজেনের এটা কার্বনের। তো এই কার্বনের যে বহিস্থ কক্ষপথে 1s1 ছিল, তাহলে এই একটা ইলেকট্রন আর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই দুই পাশে 2টা ইলেকট্রন বসে একসাথে বন্ধন গঠন করলো। একইভাবে এই কার্বনের যে আরও হচ্ছে 3টা বিজোড় ইলেকট্রন ছিল, এই বিজোড় ইলেকট্রন এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন, আর অন্য সাইডে এই হাইড্রোজেনেরও বহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, তাহলে ওই ইলেকট্রনটা এর সাথে এখানে থেকে বন্ধন গঠন করছে। আচ্ছা, এখানে এই হাইড্রোজেনের ক্ষেত্রেও একই ঘটছে, একসাথে 2টা করে ইলেকট্রন, অর্থাৎ 2টা করে ইলেকট্রন যদি না আসে তাহলে কিন্তু বন্ধন গঠন হয় না। তো এই একটা ইলেকট্রন দেবে এই একটা ইলেকট্রন দেবে দিয়ে বন্ধন গঠন করবে। তো এভাবে মূলত বন্ধন গঠনগুলো হচ্ছে। তো এইখানে দেখো যেটা বলছিলাম আমরা যে কখন সম্পৃক্ত হবে কখন অসম্পৃক্ত হবে, অর্থাৎ এই যে ধরে নাও কার্বন, ধরে নাও আমরা এই ক্ষেত্রে দেখছিলাম এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। তো দেখো এখানে 3টা কার্বন ছিল এবং এখানে হাইড্রোজেন ছিল 3টা, এই সাইডে ছিল 3টা, এই বন্ধন গঠন করে ফেললো। এরপরে আছে একটা এখানে বসলো এবং এখানে কিন্তু দ্বিবন্ধন ছিল, এই দ্বিবন্ধন। তাহলে দেখো এই কার্বনের একটা হাত 2টা হাত 3টা হাত 4টা হাত, 4টা হাত গোছানো হয়ে গেছে। এই কার্বনের দেখো একটা হাত 2টা হাত 3টা হাত 4টা হাত, 4টা হাত হয়ে গেছে। এই কার্বনের 2টা হাত হয়েছে আর 2টা হাত বাকি, তাহলে এখানে এই একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন। তাহলে আমরা যদি এখানে দেখি এইখানে এই যে সমগ্র যৌগটা, এই যৌগটার ক্ষেত্রে দেখো এইখানে শুধুমাত্র দ্বিবন্ধন আছে, এইখানে দ্বিবন্ধন আছে। এখন যে যৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেই যৌগটাকে আমরা বলছিলাম কি অসম্পৃক্ত যৌগ। তাহলে এটা কিন্তু একটা অসম্পৃক্ত যৌগ এবং এটা কি, এটা যেহেতু দেখো প্রথম শুরুর কার্বন আর শেষ কার্বন এখানে কিন্তু মানে একে অপরের সাথে যুক্ত হয় নাই, মানে শিকল গঠন করে নাই, তাহলে এটা কি মুক্ত শিকল। তাহলে এটা হলো মুক্ত শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ। আচ্ছা, আর বদ্ধ শিকল কোনগুলো? আচ্ছা, এই যেমন দেখো এটার ক্ষেত্রে দেখো এই কার্বন, এইখানে এই একটা কার্বন এই একটা কার্বন এই। আচ্ছা, এখানে উদাহরণে আছে যে সাইক্লোহেক্সেন, না সাইক্লোহেক্সেনটা কিভাবে লিখবো? আচ্ছা আচ্ছা, এটা বলে নাই তারপরে বলছি, সমস্যা নাই। তো দেখো এখানে কার্বন 3 পাশে 3টা, তাহলে এখানে কি হলো এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, তাহলে দেখো এই 4টা হাত পূর্ণ হয়ে গেল কিন্তু। এবং এখানে দেখো এর এই একটা হাত এই একটা হাত 4টা হাত পূর্ণ হয়ে গেল, এখানে এই একটা হাত এই একটা হাত 4টা হাত পূর্ণ হয়ে গেল। যেহেতু দেখো এখানে সবগুলোই একক বন্ধন, যে কয়টা বন্ধন আছে সবগুলোই একক বন্ধন, তাহলে এটা কিন্তু সম্পৃক্ত যৌগ। এবং এখানে দেখো কার্বনগুলো কি হলো একে অপরের সাথে যুক্ত হয়ে চক্র গঠন করছে, এ কারণে এদেরকে বলা হচ্ছে কি বদ্ধ শিকল, অর্থাৎ শিকলযুক্ত তবে বদ্ধ শিকলযুক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, এখন একজন প্রশ্ন করছে যে হেক্সেন, সাইক্লোহেক্সেন। আচ্ছা, তোমাদের মিটিং যদি কেটে যায় আবার জয়েন দিয়ে ওই লিঙ্ক দিয়ে, আসলে জুমে একসাথে 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না প্রিমিয়াম ভার্সন না কিনলে। সাইক্লোহেক্সেন, তো সাইক্লোহেক্সেন কীভাবে লিখবো? প্রথমে আছে হেক্সেন, তো হেক্সেন হলে সেখানে 6টা কার্বন থাকে। আমরা এটা এখনও পড়াইনি, এরপরে পড়াবো, পড়ালে তখন তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। হেক্সেন মানে সেখানে 6টা কার্বন থাকবে। এবং তার আগে কথা আছে কি সাইক্লো মানে কি, সেটা চক্র গঠন করবে।
আমি তোমাদের বলছিলাম সাইকেল মানে কি চক্র, তাহলে সাইকেলও হেক্সেন অর্থাৎ চক্র গঠন করবে হেক্সেনটা। তো হেক্সেনে ছিল 6টা কার্বন, এখন সেটা চক্র গঠন করবে, এই 3টা কার্বনের সাথে গঠন করলো। একইভাবে এ পাশেও যদি এরকম 3টা কার্বনের সাথে এরকম চক্র গঠন করে, সেটা কার্বন, দেখো তো আমরা 6টা কার্বন লিখছি এবং চক্রের আকারে কিন্তু লিখছি, হলো। এখন সাইকেল হেক্সেন, হেক্সেন বলতে বোঝা হলো অ্যালকেন, সেখানে একক বন্ধন থাকে। তো সবগুলোই তাহলে একক বন্ধন আছে, সমস্যা নাই। এবার কি করব, আমরা বাকি অংশগুলো কি দেবো, হাইড্রোজেন দেবো। যেহেতু এটা একটা হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোজেন থাকবে আর কার্বন থাকবে। তাহলে দেখো এখানে কার্বনের যোজনী ছিল কত, 4, মানে কার্বনের বিজোড় ইলেকট্রন ছিল 4টা। তাহলে দেখো এই 4টা বন্ধন গঠন করলো। আবার এই কার্বন দেখো 2টা বন্ধন আছে, আর 2টা হাইড্রোজেন গিয়ে বন্ধন গঠন করবে, 4টা হয়ে গেল। এরপর এই কার্বনে গিয়ে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন হলো। আবার এই কার্বনে গিয়েও এরকম 4, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এ কার্বনের ক্ষেত্রেও একই হবে, এ কার্বনের ক্ষেত্রেও একই হবে। এভাবে মূলত সাইকেল হেক্সেনটা গঠন হবে। তো আমরা যদি দিন শেষে চিন্তা করি, একটা কার্বন আর তার সাথে 2টা করে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে আমাদের মোট কার্বন কয়টা থাকবে, কার্বন 6টা থাকবে আর হাইড্রোজেন থাকবে 12টা। এটা হলো সাইকেল হেক্সেনের সংকেত, C6H12। এটা হলো সাইকেল হেক্সেনের সংকেত। আর তোমরা যদি এভাবে ভেঙে লিখতে চাও তো সেটাও তো দেখাই দিলাম। আচ্ছা, বুঝতে পারছো কি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই পর্যন্ত যেটা করালাম, আমাদের এই যে এতক্ষণ ধরে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন পর্যন্ত পড়লাম, এই পর্যন্ত কার কোনো বুঝতে অসুবিধা আছে? না। আচ্ছা, ঠিক আছে। তো এই ভিডিও